আসসালামু আলাইকুম। তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কমিটি ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য এই ক্লাসটা অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে, কারণ এই ক্লাসে আমরা 25-26 সেশনে ফিজিক্স পার্ট থেকে আসা সকল প্রশ্ন ইনশাআল্লাহ সলভ করাই দিব এবং প্রশ্ন প্যাটার্নটা কেমন ছিল, কেমন টাইপের প্রশ্ন আসছে ছবিতে বিগত বছরে, তার নিয়ে সম্পূর্ণ একটা গাইডলাইন ইনশাআল্লাহ এই ভিডিওতে পেয়ে যাবা। তো যারা ছবিতে ভর্তি পরীক্ষা দিবা তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা এবং ক্লাসটি ভালো লাগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবা, আমাদের চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করে দিবা বা আমাদের পেজ থেকে যদি দেখে থাকো পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবা। চলো কথা না বলে শুরু করি। তো আমরা প্রথম প্রশ্নটা যদি দেখি, তো প্রথম প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কাজ শক্তি ক্ষমতা এই চ্যাপ্টার থেকে আসা একটা প্রশ্ন। তো প্রশ্নটা কি বলতেছে যে 500 গ্রাম ভরের একটি বস্তু 1 নিউটন বল ক্রিয়ার ফলে বলের সাথে 60 ডিগ্রি কোণে 50 সেন্টিমিটার সরণ হলে বস্তুর উপর কৃত কাজের পরিমাণটা কত। তো মধ্যবর্তী কোণ তুমি দেখতে পাচ্ছ এবং প্রযুক্ত কতটুকু বল দেওয়া হয়েছে সেটা দেওয়া আছে এবং কতটুকু সরণ হয়েছে সবকিছুই দেওয়া আছে। তো কোনটা দেখার সময় একটু ক্লিয়ার রাখবা যে কোনটা তোমার কি দেওয়া আছে, সরণ এবং বলের মধ্যবর্তী কোণ দেওয়া আছে কিনা। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে বল প্রয়োগের ফলে বলের সাথে 60 ডিগ্রি কোণে গেছে, তার মানে এটাই কিন্তু মধ্যবর্তী কোণ। তো আমরা জানি মধ্যবর্তী কোণ বল সরণ দেওয়া থাকলে সেক্ষেত্রে আমাদের কাজের সরণটা কি হয়, ডাব্লিউ, এটার সময় আমরা কি জানি এফ ডট এস। তো এটাকে আমরা লিখতে পারি এফ এস কস থিটা। তো এখানে জাস্ট তুমি ভ্যালুগুলা বসাই দেবো, ঠিক আছে। এফ এর মান কত তোমাকে বলছে 1 নিউটন বল প্রয়োগ করা হলো, সরণ কতটুকু দেওয়া আছে 0. দেখো 50 সেন্টিমিটার, এটাকে আমরা কি লিখতে পারি 0.5 মিটার লিখতে পারি। তো অবশ্যই কি সরণটা মিটার এককে নিতে হবে। এটা কি পেলাম 0.5 গুণ, দেখো cos কত, cos হচ্ছে 60 ডিগ্রি। তো cos 60 ডিগ্রির মান কত ভাই, হাফ না, তো হাফকে আমরা কি লিখতে পারি 0.5 লিখতে পারি। তো দেখো এখানে আমরা লিখতে পারি 1 ইন্টু 0.5, এটা দেখো 0.5। তো গুণ করে দাও, দেখো 5 5 গুণ করলে কত হয় 25। তো দশমিকের পরে কয় ঘর আছে দেখো, তো দশমিকের পরে এক ঘর, এক ঘর, তার টোটাল 2 ঘর। তো বাম থেকে 2 ঘর পর দশমিক দিয়ে দেবো, এই যে 0.25 জুল। এটাই হচ্ছে উত্তর। ওই দেওয়া আছে দেখো তো বি নাম্বারে। তো এভাবে খুব সহজেই তুমি কিন্তু এই প্রশ্নগুলো পাবা। এবং এখান থেকে আরো একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে মধ্যবর্তী কোণ কত হলে সর্বোচ্চ কাজ হবে। তো মধ্যবর্তী কোণ দেখো যদি 90 ডিগ্রি হয়ে যায় সেই ক্ষেত্রে কি হবে বলতো, cos 90 ডিগ্রি মান কত, 0 না, তখন কাজের মানটা কিন্তু হয়ে যাবে কত, কাজের মান হয়ে যাবে 0। এটা কখন হয়, এটা তোমার হচ্ছে বৃত্তাকার পথে, এটা হয়ে যায় কত, বৃত্তাকার পথে বা কেন্দ্রীয় বৃত্তাকার পথে তোমার কাজ বা হচ্ছে কেন্দ্রমুখী বলের দ্বারা কাজ হচ্ছে কিন্তু 0। আবার থিটার মান যখন তোমার 0 ডিগ্রি হবে তখন কাজের মানটা কি পাবো বলতো, সর্বোচ্চ, এবং এটা কি বল এবং সরণের গুণফল, ঠিক আছে। তো এইখান থেকে কিন্তু ছবিতে প্রশ্ন আসতে দেখা যায়, তো কনসেপ্টটা একটু মাথায় রাখবা, ঠিক আছে। তো চলো পরবর্তী প্রশ্নে আমরা যাই। তোমাদের নেক্সট কোশ্চেনটা কি বলতেছে, দেখো একটি আলফা কণার ইলেকট্রনের সংখ্যা কত। তো আলফা কণার ইলেকট্রন সংখ্যা জানতে হলে তোমাকে অবশ্যই আলফা কণাটা কি এটা তোমাকে জানতে হবে। তো আলফা কণাটাকে আমরা প্রকাশ করি কি দিয়ে, আলফা কণাটা হচ্ছে দ্বি ধনাত্মক হিলিয়াম পরমাণু, দ্বি ধনাত্মক হিলিয়াম পরমাণু, তার মানে এর চার্জ কত 2+। তো নর্মাল অবস্থায় আমরা হিলিয়াম, তো হিলিয়ামের যে ইলেকট্রন সংখ্যা, হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা কতটি থাকে, 2টা থাকে। নর্মালি কি থাকে, 2টা থাকে, কারণ এর প্রোটন কত 2 এবং ওদের ভর সংখ্যা কত 4। তো প্রাথমিক অবস্থা আমরা জানি কি প্রোটন যতটি ইলেকট্রনও ঠিক ততটি। এবার দেখো কি বলছে 2টা চার্জ, তার মানে এখান থেকে 2টা ইলেকট্রন চলে গেছে। তো 2টা ইলেকট্রন চলে যাওয়ার পর আমাদের ইলেকট্রন সংখ্যা কত হবে বলতো, 2 - 2 না, তার মানে কত, টোটাল হচ্ছে 0টি। তার মানে আলফা কণার ক্ষেত্রে কোনো ইলেকট্রন সংখ্যা থাকে না। তাই এটা অপশন কত হবে, এই নাম্বার অপশনটা আমাদের কিন্তু রাইট আনসার। ওকে, তো এই যে আলফা কণার সংকেতটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা ভাই অবশ্যই মনে রাখবা। সংকেত থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন চলে আসে, নিচের কোনটি আলফা কণা। ওকে, আচ্ছা, তো নেক্সট কোশ্চেনে আমরা যাব। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে তোমাকে। পরবর্তী প্রশ্ন দেখো বলছে এন্ট্রপির মাত্রিক সমীকরণ কত। তার মানে সূত্র, মাত্রা, এগুলো থেকে কিন্তু ভাই প্রশ্ন আসবে, ঠিক আছে, এটা আমরা বলেই দিই। তো এখান থেকে আসছে এন্ট্রপির মাত্রা। তো এন্ট্রপির মাত্রা একক এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো এন্ট্রপির ক্ষেত্রে আমরা এস এটা সমান কি লিখতে পারি, দেখো তাপ ডিভাইড বাই হচ্ছে তাপমাত্রা, ঠিক আছে। তো এইটার যে হচ্ছে এককটা সেটা আমরা কি জানি, জুল পার কেলভিন, জুল পার কেলভিন। তো এই যে একক থেকে আমরা কিন্তু খুব সহজেই মাত্রাতে যাইতে পারি। তো জুলটা কি কাজের একক, তো কাজের ক্ষেত্রে আমরা মাত্রা কি জানি, কাজের ক্ষেত্রে মাত্রাটা আমরা জানি হচ্ছে এম এল স্কোয়ার T/2। আর যে তাপমাত্রা কেলভিন, তো কেলভিনের ক্ষেত্রে তাপ মাত্রাটা হয় হচ্ছে থিটা। তো তুমি এখানে কি লিখতে পারো এম এল স্কোয়ার T/2, এই যে থিটা ইনভার্স 1, ঠিক আছে। তো এটাই মূলত আমাদের হচ্ছে এন্ট্রপির মাত্রা, এটা হচ্ছে আমাদের এন্ট্রপির মাত্রা। ওকে, তো এই যে এখান থেকে এককটা অনেক সময় চলে আসে, এস এর এককটা কি হবে, জুল পার কেলভিন, ঠিক আছে, এককটা অনেক সময় চলে আসতে দেখা যায়। তো এগুলো একটু ভালো করে খেয়াল রাখবা। তো অপশন কোনটা দেখো তো, এম এল স্কোয়ার T/2 থিটা ইনভার্স 1। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের সি নাম্বারে দেওয়া আছে। ওকে, আচ্ছা, তো আমরা পরবর্তী প্রশ্নে যাব। তো পরবর্তী প্রশ্ন আমাদের কি দেওয়া আছে, দেখো কোন একটা বস্তু আলোর বেগে চললে এর ভর কত হবে। তো গতিশীল বস্তুর ক্ষেত্রে ভর নির্ণয়ের সূত্র আমরা কি জানি, আপেক্ষিকতার ক্ষেত্রে এম এটা সমান আমরা জানি হচ্ছে এম নট ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই হচ্ছে সি স্কোয়ার, ঠিক আছে। তো এমটা কি গতিশীল অবস্থায় ভর, আর এম নটটা হচ্ছে আদি ভর বা নিশ্চল ভর, ঠিক আছে। তো তোমাকে বলছে আলোর বেগে চলে, তাহলে ভি ইকুয়াল তুমি যদি সি বসাও, ভি ইকুয়াল সি বসালে দেখো তো এখানে কি হয়ে যাচ্ছে, এম নট ডিভাইড বাই রুট ওভার 1 - 1, নিচে কি জিরো চলে আসতেছে না, তার মানে এটা মান কি বলতো
অসীম হয়ে যাবে। তাহলে ভর কত হবে? অসীম হবে। এখান থেকে ভাই প্রচুর প্রশ্ন আসে, এই সেম প্রশ্নটাই অনেক জায়গাতে আসছে, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম, কোন বস্তু আলোর বেগে চললে ভর কত হবে? অসীম। এবং এই প্রশ্নটা ছবিতে অনেকবার রিপিটেড, ছবিতেই অনেকবার আসছে, ছবিতেই অনেকবার আসছে এই প্রশ্নটা, ঠিক আছে। তো বিগত বছরের প্রশ্নগুলো সলভ করলে ছবির অনেকগুলো প্রশ্নই তুমি পারবা, অনেকগুলো প্রশ্নই পারবা, ঠিক আছে। আচ্ছা নেক্সট আসো, পরবর্তী প্রশ্নে আমরা যাব। তো পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটু মুছে দিই। দেখো কি বলছে, এক ব্যক্তি ত্রুটিপূর্ণ চোখে, তো এটা জ্যামিতিক আলো বিজ্ঞান থেকে আসা প্রশ্ন, শর্ট সিলেবাসের বাইরে। তো তুমি জানো ছবিতে কিন্তু প্রতি বছরই শর্ট সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসে এবং ওখানে ডিক্লারেশন দিয়ে দেয় যে ফুল সিলেবাসে ভর্তি পরীক্ষা হবে। তার মধ্যে জ্যামিতিক আলো বিজ্ঞান এবং তরঙ্গ চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, যেখান থেকে প্রশ্ন আসে প্রতি বছর। তো 25-26 আসছে। তো জ্যামিতিক আলো বিজ্ঞান থেকে আমাদের ক্ষমতা নির্ণয় টাইপের একটা প্রশ্ন দিছে। বলছে দেখো, এক ব্যক্তি ত্রুটিপূর্ণ চোখে 50 সেন্টিমিটার বেশি দেখতে পায় না, দূরের বস্তু দেখ, প্রথম প্রশ্ন বুঝতে হবে। তাহলে 50 সেন্টিমিটার বেশি কি করে, তার বেশি বড় বস্তু দেখতে পায় না, মানে দূরের বস্তু সে দেখতে পায় না। দূরের বস্তু মানে কি, সেটা তার হচ্ছে ক্ষীণ দৃষ্টি, ঠিক আছে। তার কি বলতো, ক্ষীণ দৃষ্টি। তাই সে কি করে, দূরের জিনিস দেখতে পায় না। আমিও চশমা পরে আছি, তো এই ক্ষেত্রে আমার কিন্তু অন্য সমস্যার কারণে চশমা পরে, দূরের জিনিস না, আমি সবকিছু দেখতে পাই, ঠিক আছে। তো দেখো, যারা দূরের জিনিস দেখতে পাবে না তাদের বলা হয় ক্ষীণ দৃষ্টি, এবং এটা সমাধানের জন্য অবতল লেন্স ব্যবহার করা হয়। অবতল লেন্স ব্যবহার করা হয়, ঠিক আছে। এখন কথা হলো ভাই, অবতল লেন্স তো অ্যাপ্লাই করবো, কিন্তু আমাদের ক্ষমতা যেহেতু বলছে, এখন ক্ষমতার ক্ষেত্রে পজিটিভ মান আছে, নেগেটিভ মান আছে। তো অবতল লেন্সের ক্ষেত্রে মাথায় রাখবা, ক্ষমতাটা কি হয়, ক্ষমতা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। ক্ষমতা কি হবে, নেগেটিভ। এবং যদি এটা কি, এটা হচ্ছে যারা দূরের জিনিস দেখতে পায় না, ঠিক আছে। যারা দূরের জিনিসের সমস্যা, যাদের দূরের জিনিস সমস্যা, তার কি পাবা, তারা হচ্ছে অবতল লেন্স ইউজ করে। এবার উত্তল লেন্স কারা ইউজ করবে, উত্তল লেন্স একটু লিখে দিই, যদি উত্তর লেন্স থেকে প্রশ্ন চলে আসে। উত্তর লেন্স কারা অ্যাপ্লাই করবে, যারা কাছের জিনিস দেখতে সমস্যা করে, ঠিক আছে। কাছের জিনিসে দেখতে সমস্যা, আমি সংক্ষেপে লিখলাম কাছের জিনিসের সমস্যা। তারা কি করবে, তারা হচ্ছে তোমার হচ্ছে পজিটিভ পাওয়ার। তো তুমি যদি, তোমার এক বন্ধু বলে আমার পাওয়ার হচ্ছে, চশমা পাওয়ার পজিটিভ এত, তার মানে সে কি করে, সে হচ্ছে উত্তল লেন্স ইউজ করে, তার হচ্ছে কাছের জিনিস দেখতে সমস্যা। আর যদি বলে যে কারো পাওয়ার হচ্ছে নেগেটিভ, তার মানে সে কি করে, সে হচ্ছে দূরে জিনিস দেখতে পায় না, সে হচ্ছে অবতল লেন্স ইউজ করে। তো আমরা ক্ষমতা নির্ণয়ের যে সূত্রটা পি, এটা সম্বন্ধে আমরা জানি হচ্ছে 1/f, ফোকাস দূরত্ব, এবং ওটা অবশ্যই তোমাকে মিটারে নিতে হবে, ঠিক আছে। মিটারে নিতে হবে, যতটুকু দূরত্ব পর্যন্ত যাবে, যতটুকু দূরত্ব দেখতে পাবে, ওটাই তার লাস্ট ফোকাস দূরত্ব, ঠিক আছে। যতটুকু সে দেখতে পায়, এটাকে আমরা কি ধরবো, ফোকাস দূরত্ব এফ ধরে নিব, ঠিক আছে। এই ফোকাস দূরত্ব হিসাব করে আমাকে লেন্সটা বানাইতে হবে। তো দেখো এখানে কত আছে, 50 সেন্টিমিটার। এটাকে আমরা যদি কি করি বলতো, মিটার নিয়ে, তাহলে কি 0.5 পাবো না। তো এই ক্ষেত্রে দেখো 1/0.5 মিটার, আমরা কি করব, ফোকাসটাকে মিটারে নিব, ঠিক আছে। তাহলে এখানে দেখো অবশ্যই মাইনাস হবে, এখানে সামনে একটা মাইনাস হবে, কি হবে, -2 ডায়াপ্টর, ঠিক আছে। এটার একক কি হয়, ডায়াপ্টর হয়, ঠিক আছে। লেন্সের ক্ষমতা একক কি, ডায়াপ্টর। এখান থেকে অনেক সময় প্রশ্ন আসে, এটা কি ডি দ্বারা ডায়াপ্টর বোঝায়, ঠিক আছে। তো এটা একটু খেয়াল রাখবা। তো ওকে, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখি। নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে, যে ইয়ং এর দ্বিচির পরীক্ষায় চির দুটির মধ্যবর্তী দূরত্ব, চির দুটার মধ্যবর্তী দূরত্ব কি করলা, অর্ধেক করলা, এবং চির হতে যে পর্দার দূরত্ব, এটাকে আমরা কি করলাম, দ্বিগুণ করলাম। তাহলে ডোরা প্রস্থ কত হবে। তাহলে আমাদের দুইটা ডেটা দেওয়া আছে। এটা প্রাথমিক অবস্থায় কি ছিল, প্রাথমিক অবস্থায় বিটা, এটা সমান আমরা কি জানি, ল্যামডা ডি ডিভাইড বাই এ। এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় ডোরা প্রস্থ দেওয়া আছে। এবার তোমাকে বললো যে আমরা কি করলাম, চির দুটার দূরত্ব মানে চির দুটার যে মধ্যবর্তী দূরত্ব এ ড্যাশ, এটা করে দিলাম কি, আমরা হচ্ছে অর্ধেক করে দিলাম, মানে কি a/2 করে দিলাম, ঠিক আছে। এবার চির হতে পর্দার দূরত্ব ডি, এটাকে আমরা ডি ড্যাশ, এটা কি করলাম, এটাকে আমরা দ্বিগুণ করলাম, 2d করলাম। তাহলে আমাদের বিটা ড্যাশ ইকুয়াল হোয়াট হবে, ঠিক আছে, কি হবে। তাহলে চলো অতএব দেখো আমরা বিটা ড্যাশ এটা সমান কি লিখবো, ডি এর জায়গায় কি লিখবো, 2d লিখবো। ল্যামডার মান তো তরঙ্গ দৈর্ঘ্য সেম আছে, তাহলে এটা কি পেলাম, 2d, ঠিক আছে, 2d ডিভাইড বাই, এবার দেখো নিচে যেটা আছে সেটা হচ্ছে কি, চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি করলাম, অর্ধেক করে দিছি। তাহলে দেখো এখানে a/2। তো আমাদের যে চলকগুলো আছে বা মানগুলো, এগুলো আলাদা রেখে আমাদের সংখ্যাগুলোকে একদিকে নিয়ে নেবো, ঠিক আছে। তাহলে দেখো উপরে এই পাশে কি লেখা যায়, 2 ডিভাইড বাই হচ্ছে হাফ, আর এখানে আমরা কি লিখতে পারি, ল্যামডা ডি ডিভাইড বাই হচ্ছে এ। দেখো এই পার্টটা কি আলটিমেটলি বিটা না, এবারটা বিটা, তাহলে এই দুই কি উপরে চলে যাবে না, তাহলে 4 ইন্টু দেখো কি হলো বিটা, 4 ইন্টু বিটা। তাহলে বিটা ড্যাশ কি হচ্ছে, 4 ইন্টু বিটা, মানে আগের তুলনায় কত হলো, 4 গুণ হলো, আগের তুলনায় কত হয়েছে, 4 গুণ হয়েছে। তো এটাই আলটিমেটলি আমাদের উত্তর। কত উত্তর, এই যে 4 গুণ, ঠিক আছে। তো এইভাবে প্রশ্নগুলো অনেক সময় দেয়, আর খুবই সহজ প্রশ্নগুলো দেয়, ঠিক আছে। ফিজিক্সের পার্ট থেকে তোমার এখানে কিন্তু ক্যালকুলেটর ইউজ করা যাবে, ঠিক আছে। ক্যালকুলেটর তুমি ইউজ করতে পারবা, কিন্তু এমন প্রশ্ন আসে না যে খুব একটা বেশি আসে, দুই একটা প্রশ্ন আসবে সামনে করবো, ওগুলা দেখবা। তো বাকি প্রশ্নগুলো তোমার ক্যালকুলেটর ছাড়াই তুমি ইউজ করতে পারবা, ঠিক আছে। তো চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। তো এখানে কিন্তু ক্যালকুলেটর তুমি ইউজ করতে পারবা, বাট তোমার লাগবে না এতটা, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেনে আমরা যাই। দেখো বলছে
সৌরশক্তি মূলত কোন পদ্ধতিতে উৎপন্ন হয়, মূলত সূর্যের মধ্যে কোন ধরনের বিক্রিয়া হয় আমরা জানি, ঠিক আছে, ফিশন না ফিউশন। তো দেখো এখানে কি হয়, সূর্যের মধ্যে কি হয় বলতো, সূর্যের মধ্যে অনেকগুলো হাইড্রোজেন যুক্ত হয়ে কি করে বলতো, হিলিয়াম তৈরি হতে থাকে এবং এই প্রক্রিয়া চলতেই থাকে। তো দেখো অনেকগুলো ছোট ছোট পরমাণু না, অনেকগুলো ছোট নিউক্লিয়াস কি করছে, বড় নিউক্লিয়াসে তৈরি হচ্ছে। তো ছোট থেকে বড় যে তৈরি হয় এটা মূলত আমাদের কি বলতো, ফিশন। এটা কি বলতো, এটা হচ্ছে ফিউশন বিক্রিয়া, এটা হচ্ছে ফিউশন। যদি ছোট থেকে বড় হয় তাহলে ফিউশন, এবং যদি বড় থেকে ছোট হয়, বড় থেকে যদি ছোট হয় সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ফিশন। ফিশন, এখানে নামটা কিন্তু উল্টা। দেখো যেটা ছোট নাম ওইটা মূলত বড় থেকে ছোট, ঠিক আছে, আর যেটা বড় নাম ওইটা কি ছোট থেকে বড়, ঠিক আছে। মনে রাখবা যার নাম ওই নামের উল্টা, নামের উল্টা, নামটা বড় কিন্তু কাজ করছে কি ছোট থেকে বড়। দেখো এর নাম কি অনেক ছোট না, কিন্তু কাজ করছে কি বড় থেকে ছোট। এইভাবে তুমি মনে রাখতে পারো, ঠিক আছে, এইভাবে মনে রাখতে পারো, নামের আকারটা বুঝে। এটা বড় নাম, বড় আকার, কিন্তু কাজ করছে কি ছোট থেকে বড় করছে। আর এটা কি করছে, ছোট নাম কিন্তু বড় থেকে ছোট করছে। আহ চলো পরবর্তী প্রশ্নে যাই। নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে, দেখো নেক্সট কোশ্চেন আমাদের একটা খুবই সুন্দর গতিবিদ্যা থেকে একটা আসা প্রশ্ন, গতিবিদ্যা। তো এখানে তোমাদের সুন্দর মতো দেখো স্মরণের সমীকরণটা দেওয়া আছে, স্মরণের সমীকরণ, এটা ভেক্টরও বলা যায়, গতিবিদ্যা দুইটা টাইপের মধ্যে আছে। তো স্মরণের সমীকরণ দেওয়া আছে, এক্স বলছে 0.5 মিনিট। তো এই প্রশ্নগুলো কি ইম্পর্টেন্ট, তোমাকে একটা টি দেওয়া দেবে, বলছে একটা টি সময় দেওয়া দেবে যে এই সময় পরে এর বেগ কত হবে বা ত্বরণ কত হবে। দেখো টি সমান কত দিয়েছে, 0.5 মিনিট। তো আমরা কি সময়ের একক কি মিনিটে নিব না, অবশ্যই সেকেন্ডে নিব না। তো আমরা টি সমান কি 0.5 মিনিট, এটাকে কি লিখতে পারি ভাইয়া, হাফ মিনিট, তার মানে কি এখানে 30 সেকেন্ড আমরা লিখতে পারি, 30 সেকেন্ড লিখতে পারি। তো এটা সময় পাইলাম। তো আমরা জানি কি বেগ বের করতে বলছে, তাহলে বেগ ভি, এটা সমান আমরা কি জানি, স্মরণকে আমি যদি একবার সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো, বেগ পাবো। তাহলে এখানে এক্স এর মানটা বসাই দাও, ডি বাই ডিটি। এখানে এক্স এর মানটা কত আসছে, 4t² প্লাস হচ্ছে 10t। এবার কাজকে আমাকে ডিফারেন্সিয়েট করে দিতে হবে। 4 দুগুণে কত হয় 8, 8t প্লাস দেখো 10। এখন কথা হলো কি বের হবে, টি ইকুয়াল কতটুকু, টি ইকুয়াল টু 30 সেকেন্ডে, টি ইকুয়াল হচ্ছে 30 সেকেন্ডে, 30 সেকেন্ডে। এখানে বেগ কত হবে, বেগ ভি, দেখো 8 গুণন 30 যোগ হচ্ছে 10, তাহলে 3 আটা কত 24 আর 10 কত, এখানে 250 হয়ে যাবে, 250। এখন এটা কি বলছে, বেগ না, তাহলে এটা কি মিটার পার সেকেন্ড, তাহলে 250 মিটার পার সেকেন্ড কই বি নাম্বারে। তো এইভাবে প্রশ্নগুলো তোমাকে দিবে, ঠিক আছে। এখানে যদি ত্বরণ বলতো তাহলে কি এটাকে আমি আরেকবার ডিফারেন্সিয়েট করতাম। যদি আমাকে ত্বরণ চাইতো, দেখো ত্বরণ যদি বলতো, ত্বরণ, তাহলে ত্বরণ সমান সমান কি এ, এটা সমান হচ্ছে বেগকে আমি একবার ডিফারেন্সিয়েট করবো, ঠিক আছে। তাহলে কি পাচ্ছি, এই পার্টটাকে ডিফারেন্ট করলেই পাওয়া যায় শুধুমাত্র 8 পাওয়া যায়, ঠিক আছে। এটা তোমার হয়ে যেত 8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, এটা গেল। এবার আমরা পরবর্তী প্রশ্নে যাই। তো আশা করি বুঝতে পারছো প্রশ্নগুলো, না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবা, আমি সেখানে একটু বুঝাই দেওয়ার চেষ্টা করবো যদি আমারও কোথাও ভুল হয়ে যাইতে পারে, ঠিক আছে। আচ্ছা দেখো, ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্যে কোন কত। তো ক্রিয়া প্রতিক্রিয়া আমরা কি জানি, পরস্পর হচ্ছে বিপরীত, তাই না। ক্রিয়া যদি আমরা এদিকে দেই, ঠিক আছে, ক্রিয়া যদি এদিকে আমরা দেই, তো আমাদের প্রতিক্রিয়া কি করে, ঠিক তার বিপরীতমুখী, ঠিক তার কি করে বলতো, বিপরীতমুখী দিচ্ছে। তাহলে পরস্পর মধ্যবর্তী কোণ কত হবে, 180 ডিগ্রি, ঠিক আছে, একই দিক, ঠিক আছে। দেখো কিন্তু পরস্পর কি বিপরীতমুখী, মান সমান কিন্তু বিপরীতমুখী, তাহলে এটা মধ্যবর্তী কত হয়, 180 ডিগ্রি। অ্যান্সার কত, সি নাম্বারটা। এবং এই প্রশ্নটাও কিন্তু রিপিটেড, এই প্রশ্নটাও রিপিটেড, অনেকবার আসছে অলরেডি ছবিতে। এবার আসো, পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে তোমাকে চাঁদের ভর ও ব্যাসার্ধের 81 গুণ ও 4 গুণ, ঠিক আছে। পৃথিবীর ভর ও ব্যাসার্ধ চাঁদের তুলনায় কত গুণ, 81 গুণ এবং হচ্ছে 4 গুণ। এবার পৃথিবী পৃষ্ঠে একজনের ওজন কত, 810 নিউটন। পৃথিবীতে ওজন কত, 810 নিউটন। তাহলে চাঁদে গিয়ে তার ওজন কতটুকু হারাবে। আচ্ছা ওজন কতটুকু হারাবে এটা হিসাব করার আগে কি করতে হবে, তো চাঁদে কতটুকু ওজন ছিল জানতে হবে না। কারণ চাঁদে কতটুকু ওজন আছে এবং পৃথিবীতে কতটুকু ওজন, এই দুটা পার্থক্য করলে তো আমি পাবো যে কতটুকু ওজন হারাইছে। এই জন্য আমার কি করতে হবে, চাঁদে কতটুকু ওজন আছে এটা বের করতে হবে। তো এইটা হচ্ছে আমাদের পৃথিবীতে ওজন, দেখো এটাকে আমরা ডাব্লিউ ই দ্বারা প্রকাশ করতে পারি। এটা হচ্ছে আমাদের আর্থে ওয়েট, এবং আমাদের চাঁদে কতটুকু ওয়েট আছে এটা আগে বের করতে হবে। তাহলে ওজন হারাইছে ডাব্লিউটা, সেটা সমান আমরা লিখতে পারবো ডাব্লিউ ই বাই বিয়োগ হচ্ছে ডাব্লিউ এম, ঠিক আছে। তাহলে ডাব্লিউ এম টা আগে বের করতে হবে আমাকে। তাহলে ওজন ডাব্লিউ, এটা আমরা কি জানি, এই ডাব্লিউ সমান সমান এম জি, এটা তো আমরা জানি তাই না, এটা তো আমরা জানি। তো ত্বরণটা বের করতে পারলেও হবে, অথবা ডিরেক্টও তুমি লিখতে পারো। দেখো এই যে ডাব্লিউ ই বা ওয়েট, আর্থে ওয়েট ডিভাইড বাই ডাব্লিউ এম, এটা সমান কি লেখা যায়। আচ্ছা যেহেতু আমরা ডাব্লিউ এম টা বের করবো, আগে উপরে ডাব্লিউ এম টা লিখি, ডাব্লিউ এম ডিভাইড বাই হচ্ছে ডাব্লিউ ই, এটা সমান কি লেখা যায়, এম জি এম, বা হচ্ছে আমাদের চাঁদে দেখো অভিকর্ষ ত্বরণ ডিভাইড বাই এম জি। তো এম এম তো কাটা গেল, ঠিক আছে। তো এবার আমাদের কি পাচ্ছে, এখানে মূলত আমাদের অভিকর্ষ ত্বরণের যে অনুপাতটা, এটা সমান কি লেখা যায়, এটা বের করতে হলে হবে। দেখো জি সমান আমরা কি জানি, জি সমান সমান আমরা জানি হচ্ছে জি এম ডিভাইড বাই আর স্কয়ার, ঠিক আছে। তাহলে ভরের সমানুপাতিক এবং
ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এই জায়গায় আমি কি লিখতে পারি, এই জায়গাটা আমি দেখো লিখতে পারি যেহেতু ভরের সমানুপাতিক, তার মানে দেখো এম অফ এম ডিভাইড বাই এম অফ ই, যেহেতু ভরের সমানুপাতিক এবং ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক মানে উল্টায় যাবে, এখানে এম আছে এখানে কি হবে আর ই আসবে, আর ই ডিভাইড বাই আর এম, ঠিক আছে, আর ই ডিভাইড বাই আর এম স্কয়ার। এবার দেখো উপরে কি মুন আর নিচে আছে কি আর্থ, তার মানে কি 1/81 হবে না, কারণ আর্থটা কি চাঁদের তুলনায় 81 গুণ, তার মানে 1 এখানে থাকলো 81 আর এখানে থাকলো কত বলতো আর ই বাই এম, তার মানে আর্থটা উপরে আছে চাঁদের তুলনায় 4 গুণ, তাহলে এখানে হবে 4 স্কয়ার, ঠিক আছে, এটা বুঝলাম আমরা। তো এখন জাস্ট দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, এখানে আমরা অতএব দেখো ডাব্লিউ এম এটা সমান কি লেখা যায়, ডাব্লিউ ই আর্থ ইন্টু 1/81 গুণ হচ্ছে 16, তাহলে ডাব্লিউ ই মানে পৃথিবীতে ওজন কতটুকু দেওয়া আছে 810, তাহলে এই যে 810 গুণ হচ্ছে 1/81 গুণ হচ্ছে 16, তাহলে এটা কাটাকাটি করলে কত থাকে, এখানে তুমি পাচ্ছ 10, এটা গুণ করলে কত হয় 160, তো 160 নিউটন, ঠিক আছে, এটা হচ্ছে ওজন থাকলো আমাদের কতটুকু, চাঁদে ওজন কত হইলো 160 নিউটন। এবার ওজন হারাইছে কতটুকু, ওজন হারাইছে কতটুকু দেখো তো এখানে ডাব্লিউ ড্যাশ এটা সমান কত পাচ্ছি আমরা, ডাব্লিউ ই মাইনাস হচ্ছে ডাব্লিউ এম, বিয়োগ করে দাও অ্যান্সার পেয়ে যাবে 810 মাইনাস হচ্ছে 160, ঠিক আছে, তো বিয়োগ করলে আমরা কিন্তু আলটিমেটলি মানটা পেয়ে যাচ্ছি। তো এখানে হচ্ছে 650 নিউটন অ্যান্সার আসে, 650 নিউটন, তো অ্যান্সার কত এই নাম্বারটা। এভাবে খুব সহজে আমরা এই প্রশ্নগুলো সলভ করতে পারি, আমি যেহেতু ভেঙে ভেঙে বুঝাইলাম এই জন্য সময় লাগছে, তুমি চাইলে এখান থেকে ডিরেক্ট এই লাইন লিখতে পারো, ঠিক আছে, ডাব্লিউ ই ইন্টু 1 যদি তোমার প্র্যাকটিস থাকে, ঠিক আছে, যদি তোমার প্র্যাকটিস থাকে তুমি তো এত টো করবাই না, তুমি ডিরেক্ট এখান থেকে এটা করে দিবা, ঠিক আছে। আচ্ছা তো আসো নেক্সটে আসি আমরা, পরবর্তী প্রশ্ন কি বলছে, পরবর্তী প্রশ্ন দেখো, একটি টানা তারের টান যদি তুমি 4 গুণ বাড়াও, টান যদি 4 গুণ বাড়াও তাহলে তারের কম্পাঙ্ক কত হবে। তো এর জন্য তোমাকে টানা তার এবং টানা তারের যে টান বা বল এদের মধ্যে সম্পর্কটা, কম্পাঙ্কের সাথে সম্পর্ক সূত্রটা বের জানতে হবে, ঠিক আছে। তো কম্পাঙ্কের যে সূত্রটা, টানা তারের ক্ষেত্রে কম্পাঙ্কের সূত্র এফ এটার সময় লেখা যায় 1/12, যেহেতু তোমাকে টানা তার বলছে তাহলে তারের তো একটা দৈর্ঘ্য থাকবে তাই না, তার তো একটা দৈর্ঘ্য, ওই দৈর্ঘ্যটাই হচ্ছে এল, ঠিক আছে। এবারে তারের একটা ভর থাকবে, প্রতি এককে ভর থাকবে সেটা হচ্ছে এম, প্রতি একক দৈর্ঘ্যে ভর, বা এখানে ভর ঘনত্ব তুমি বলতে পারো, এটা হচ্ছে এম, ঠিক আছে। আর এটা হচ্ছে রুট ওভার টি বাই এম, এই যে টি, এই টিটা মূলত হচ্ছে তুমি টান বল বলতে পারো, ঠিক আছে, এটা হচ্ছে টান বল বা শুধুমাত্র টান তুমি বলতে পারো, ঠিক আছে, টান বল বা টান, ঠিক আছে, টান বল বা টান। এই টানের সাথে এফ এর সম্পর্কটা কি দেখো তো, এই সূত্র থেকে আমরা যদি সবগুলো কনস্ট্যান্ট ধরি তাহলে এফ প্রপোর্শনাল টু রুট ওভার টি, এটা তোমাকে বের করতে বলছে যে টানকে তুমি যদি 4 গুণ করো তাহলে এফটা কত গুণ হবে। তো দেখো এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারি যে f2 ডিভাইড বাই f1 এটা সমান কত রুট ওভার t2 ডিভাইড বাই t1, যেহেতু এটাকে 4 গুণ করি তার মানে এটা টোটাল মান কত 4 হচ্ছে রুট ওভার 4, এটাকে t2 এটা সমান কত হচ্ছে 4 গুণন সরি f2 এটা সমান হচ্ছে f1, তার মানে কত 2f1, তাহলে আগের তুলনায় কত হবে, আগের তুলনায় দ্বিগুণ হবে, আগের তুলনায় কি হবে দ্বিগুণ হবে, অ্যানসার কত, অ্যানসার হচ্ছে বি নাম্বারটা, ঠিক আছে। তো এইভাবে টানা তারের সাথে আমাদের হচ্ছে টানের যে সম্পর্ক সেটা কি দেখলাম এফ প্রপোর্শনাল টু রুট ওভার টি, এই সূত্র থেকে, এটা হচ্ছে টানা তারের যে সূত্র এটা, তো এটা মূলত আমাদের তরঙ্গ চ্যাপ্টার থেকে তুমি পাবা, তরঙ্গ চ্যাপ্টারে, ঠিক আছে। ওকে এবার আসো পরবর্তী, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। এবার আসো যে সব তরল কাচকে ভেজায় না তাদের স্পর্শকণ কত। তো আমাদের তরলটা দুই ভাবে হতে পারে, একটা কি কাচকে ভেজাইতে পারে, একটা ভেজাবে না, ঠিক আছে। যদি ভেজায়, ভেজালে 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 কি হয় বলতো, সূক্ষ্মকণ হয়, ভেজালে কি হয় সূক্ষ্মকণ, আর না ভেজালে হয় কি স্পর্শকণ হচ্ছে স্থূলকণ। দেখো যেসব তরল কাচকে ভেজে না তাদের স্পর্শকণ কত হবে, 90 ডিগ্রি থেকে বেশি হবে, ঠিক আছে, 90 ডিগ্রি থেকে বড় বা স্থূলকণ, ডি নাম্বারটা। এটা পিরিভ আমি অবশ্যই দিয়ে দিব, চিন্তার কোনো কারণ নেই। এবার আসো নেক্সট প্রশ্ন, আলোর অপবর্তন ব্যাখ্যা করার জন্য কোনটির প্রয়োজন হয়। তো আলোর যে অপবর্তন এটা মূলত আলোর কোন ধর্ম দ্বারা ব্যাখ্যা করা হয় বলতো, এটা হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে আলোর তরঙ্গ ধর্ম, আলোর হচ্ছে তরঙ্গ ধর্ম। তো আলো কিন্তু দ্বৈত ধর্ম প্রকাশ করে, ঠিক আছে, আলো হচ্ছে দ্বৈত ধর্ম প্রকাশ করে, একটা হচ্ছে কণা ধর্ম আর একটা হচ্ছে তোমার কি তরঙ্গ ধর্ম, দুইটা ধর্মই কিন্তু আলো প্রকাশ করে। তো এই যে অপবর্তন এটা ব্যাখ্যার জন্য কি লাগবে, তরঙ্গ ধর্মটা লাগবে। তো এটা হচ্ছে হাইগেনের যে তরঙ্গ তত্ত্ব এটার সাহায্যে কিন্তু আমরা এটা
প্রমাণ করতে পারি অববর্তন, ঠিক আছে, অববর্তন প্রতিসরণ, তো এগুলো মূলত তরঙ্গ ধর্ম প্রকাশ করে। তো এটা হচ্ছে হাইগেনের তরঙ্গ তত্ত্ব দ্বারা আমরা অববর্তনটা ব্যাখ্যা করতে পারি, ঠিক আছে। থিওরি প্রশ্ন, তো দেখতে পাচ্ছ প্রশ্ন প্যাটার্নটা খুব একটা কঠিন হয় না, খুবই ইজি প্রশ্ন, দুই একটা প্রশ্ন ক্যালকুলেশন একটু ঝামেলা হইতে পারে, তাও ক্যালকুলেটর তুমি ইউজ করতে পারবা। এবার দেখো একটি তরঙ্গের দুইটা বিন্দুর মধ্যে পথ পার্থক্য তোমাকে দেওয়া আছে λ/d, λ/8, তাহলে দশা পার্থক্য কত? তো এখানে দশা পার্থক্য এবং হচ্ছে আমাদের দশা পার্থক্য এবং হচ্ছে, আচ্ছা বাংলায় লিখে দিই, দশা পার্থক্য এবং পথ পার্থক্যের মধ্যে সম্পর্কটা কি? দশা পার্থক্য, দশা পার্থক্য, দশা পার্থক্য ইকুয়াল হচ্ছে 2π/λ গুণ পথ পার্থক্য। এখান থেকে তুমি যে কোনো একটা বের করতে পারো, ঠিক আছে, যে কোনো একটা তোমাকে বের করতে দিতে পারে, হয় পথ পার্থক্য নয় দশা পার্থক্য। তো তোমাকে বের করতে বলছে কি? দশা পার্থক্য। দশা পার্থক্য বের করতে বলছে তোমার 2π/λ, এবং এই টপিকটাও রিপিটেড, এই টপিকটাও ছবিতে অনেকবার আসছে, ছবিতে অনেকবার আসে, হয় দশা নয় পথ, দশা নয় পথ, ঠিক আছে। তাহলে পথ পার্থক্য কত আছে? λ/8। তো এটা কাটো, 4 থাকলো, λ কাটো, তাহলে কত? π/4। অ্যান্সার কত? π/4 এই নাম্বারে। নেক্সট আসো দেখো কি বলছে, ত্রিপারমাণবিক, এটা মূলত ত্রিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে স্থির চাপ ও স্থির আয়তনের মোলার ঘনমাত্রার অনুপাতটা। তো এখানে বোঝাইছে যে সিবি/সিভি, তো সিবি/সিভি এটা সমান কি জানি? গামা। তো এই গামার ক্ষেত্রে ত্রিপারমাণবিকের ক্ষেত্রে গামার মানটা কত? তো আমরা জানি কি যে এক পারমাণবিক এদের ক্ষেত্রে কত? গামের মানটা কত হয়? 1.67, ঠিক আছে। এবার হচ্ছে দ্বিপারমাণবিক, তো দ্বিপারমাণবিকের ক্ষেত্রে গামার মানটা কত হয়? 1.41 বা হচ্ছে 44, যাই হোক। তো এরপরে দেখো বহু বা হচ্ছে ত্রিপারমাণবিক, ঠিক আছে, পারমাণবিক এদের ক্ষেত্রে গামার মানটা কত হবে? 1.33। তাহলে অ্যান্সার কত হবে? মূলত সিবি/সিভি এর অনুপাতটা হচ্ছে গামা, সিবি/সিভি সমান কি? গামা লেখা যায়, তো গামার মানটাই চাইছে, এটা কত হবে? 1.33। ওকে, বুঝতে পারছো আশা করি। নেক্সট আসো পরবর্তী প্রশ্ন, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। দেখো ভেক্টর থেকে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবং এটা রিপিটেড টাইপ, এটাও রিপিটেড টাইপ, এই টপিক থেকে অলরেডি প্রশ্ন আসছে। দেখো দুইটা ভেক্টর দেওয়া আছে, এদের ভেক্টর দ্বয়ের পরস্পর সমান্তরাল হলে এর মানটা কত, এই যে এম এর মানটা কত, ঠিক আছে। তো এটা খুবই ইজিলি করা যায়, সেটা হচ্ছে আই জে কে এদের সহগের অনুপাতটা সমান হবে যদি সমান্তরাল হয়, ঠিক আছে। তাহলে দেখো আমরা লিখতে পারি সমান্তরাল হলে কি লেখা যায়? আই জে কে এদের সহগের অনুপাত। দেখো আই এর সহগ অনুপাত এখানে 1, এখানে m, তার মানে 1/m, এটা ইকুয়াল কি লেখা যাবে? জে এর সহগের অনুপাত, এখানে -3 উপরে আর নিচে কত? 6, ইকুয়াল দেখো এখানে কে এর অনুপাত, এখানে কত? 5 ডিভাইড বাই এখানে কত? -10। যে কোনো দুইটা নিবা, এটার সাথে এটা নিতে পারো, এটার সাথে এটা নিতে পারো, আমি এই দুইটা নিলাম, ঠিক আছে, এই দুইটা নিলাম। তাহলে দেখো অতএব আমি লিখতে পারি 1/m, এটা ইকুয়াল কত? -3/6, ঠিক আছে, -3/6, এটা কি লেখা যায়? কি -হাফ লেখা যায় না? তো 1/m সমান সমান -হাফ হলে অতএব m এর মানটা কত হবে? -2। এটা आंसर, -2 দেওয়া আছে কোথায়? বি নম্বরে। তো এবার দেখো কোন একটা বুলেটের কোন দেওয়ালে 0.04 মিটার প্রবেশের পর 75% বেগ হারায়, তাহলে বুলেটটি ওই দেয়ালে আর কতটুকু প্রবেশ করবে? এটা খুবই সহজ একটা প্রশ্ন, জাস্ট তোমাকে জানতে হবে বেগটা কত গুণ হয়েছে, ঠিক আছে, বেগটা কত গুণ হয়েছে, আদি বেগটা ইউ এর কত গুণ হয়েছে এটা তুমি জানতে হবে, ঠিক আছে। যদি ইউ এর n/n গুণ, মানে ইউ এর তুলনায় 1/n গুণ হয়, সেই ক্ষেত্রে কতটুকু প্রবেশ করবে? x, এটা সমান সমান লেখা যায় s ডিভাইড বাই n স্কয়ার মাইনাস 1, এনটা বের করতে হবে। তো পার্সেন্টেজে দেওয়া থাকলে কোনো সমস্যা নাই। তো এতটুকু শেষ, অবশিষ্ট কতটুকু আছে? অবশিষ্ট বেগ কত হচ্ছে? 25% না, 100 থেকে 75% বাদ দাও, তাহলে কত থাকলো? অবশিষ্ট থাকলো 25%। তো 25% মতো 100 কত গুণ? 1/4 গুণ না, 1/4 × 100 না। তার মানে আমি বলতে পারি আগে প্রথম যে বল যদি পার্সেন্টেজে দেওয়া থাকে, তাহলে প্রাথমিক অবস্থায় কি 100% ছিল, তার থেকে 75% শেষ, অবশিষ্ট কত? 25%, তার মানে কত? 1/4 অংশ অবশিষ্ট আছে। তাহলে আমাদের যে শেষ বেগ ভি, এটা কত হয়েছে? আদি বেগের কত গুণ হয়েছে? আদি বেগের 4 গুণ আছে। আদি বেগের কত গুণ? 4 গুণ। কেন? কারণ যেহেতু পার্সেন্টেজ বলছে, তার মানে টোটালটা কত? 100% ধরবো, 75% শেষ, অবশিষ্ট কতটুকু আছে এইটা আমাকে ফাইন্ড আউট করতে হবে, বা কত গুণ হইলো, শেষ বেগ কত গুণ হইলো আর কতটুকু বেগ অবশিষ্ট আছে, সেটা কত? u/4। তাহলে এখানে n এর মানটা কত হবে? n এর মানটা কিন্তু 4 হবে, যে বললাম যে v এর মান যদি u/n হয়, সেক্ষেত্রে x কত হবে? s ডিভাইড বাই n স্কয়ার মাইনাস 1। তো এখানে n এর মানটা কত? 4। তাহলে অতএব দেখো কতটুকু যাবে? x s ডিভাইড বাই যতটুকু গেছে অলরেডি, এটা হচ্ছে s এর মান, যতটুকু গেছে, ডিভাইড বাই n স্কয়ার, মানে কি 4 স্কয়ার মাইনাস 1। তার মানে দেখো বসাই দাও, s এর মানটা কত? 0.04 ডিভাইড বাই দেখো 4 4 16 আর 1 -1, মানে কত? এখানে 15 থাকলো।
তো এখানে আমরা হিসাব করব, কিভাবে হিসাব করব দেখো, হ্যান্ড ক্যালকুলেশনও করতে পারো। এখানে আমরা দেখো 40 নিব, তাহলে কিন্তু হিসাব করাটা কাছাকাছি হবে। তাহলে যদি 40 নিতে চাই তাহলে কি করতে হবে বলতো, দশমিকটা কি 2 ঘর পরে ছিল, আমরা 3 ঘর পরে নিয়ে গেছি 40, তাহলে এখানে -3 হবে, -3 হবে, ডিভাইড বাই হচ্ছে 15। এবার দেখো 15 কয়বার যায় বলতো, 40 এর মধ্যে 2 বার যাবে, তো 2 বার গেলে থাকবে কত, 10 ওখানে থাকবে, ঠিক আছে। আরেকবার 10 নিলে এখানে আর 15 কয়বার যায়, তো হিসাব করে 2 পয়েন্ট সামথিং তুমি পাবা, ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি কাছাকাছি মান ধরি, দেখো এইভাবে করি, তাহলে হচ্ছে 15 4 15 60, 7 পর্যন্ত যাবে হয়তো, 15 15 7, 5 7 25, 5 7 থেকে 3, 100 বা 7 6 যাবে, তাহলে 2.6 সামথিং পাবা, 2.6 সামথিং পাবা, হ্যাঁ 2.6 সামথিং পাবা, অবশ্যই সামথিং আসবে, যেহেতু আরো কিছু আমাদের থাকতেছে, ঠিক আছে, আরো কিছু আমাদের থাকতেছে। তাহলে এখানে 2.60 মিলিমিটার হইতে পারে, অথবা 2.67 থাকবে হয়তো, 2.67 হইতে পারে, যেহেতু -3 আছে জন্য মিলিমিটার। তো তুমি একটু ক্যালকুলেটর চাপে দেখবা যে আসলে এটা দেখো, এই যে এই টাইপের প্রশ্নগুলো, যেহেতু এখানে তোমার ক্যালকুলেটর দেওয়া আছে এর জন্য তোমার মানগুলো খুবই কাছাকাছি, যদি ক্যালকুলেটর অ্যালাউ না থাকতো, এখানে তো 2.67 থাকতো, এখানে 3 থাকতো, এখানে তোমার 2.8 থাকতো, তখন আমি মান ধরে বের করতে পারতাম। যেহেতু কাছাকাছি এক্সাক্ট মান, তো আমরা কাছাকাছি ধরে 2.6 পাইছি, যদি অপশন এভাবে না থাকতো তাহলে আমি 2.6 সামথিং গেস করে বের করতে পারতাম। যেহেতু এখানে ক্যালকুলেটর ইউজ করা যাবে, এর জন্য এক্সাক্ট মানটা তুমি ইজিলি বের করতে, দেখো পয়েন্টের পর কাছাকাছি মান, এর জন্য আমরা এক্সাক্টটা বের করতে পারলাম না, হ্যান্ড ক্যালকুলেশনে করা যাবে, সময় লাগবে, বাট আমরা কি করবো, এখানে ক্যালকুলেটর ইউজ করব। আর যদি এখানে ক্যালকুলেটর না থাকতো, অপশনগুলো ওভাবে সাজানো থাকতো যেন তুমি গেস করে বসাইতে পারো, ঠিক আছে। আচ্ছা, তো এটার উত্তরটা একটু তোমরা দেখবা, এটাও হতে পারে অথবা 2.60 হইতে পারে, আমি এক্সাক্ট জানি না উত্তরটা, ক্যালকুলেটর করি নাই, ঠিক আছে, আমার কাছে ক্যালকুলেটর নাই এখন। আচ্ছা যাক, পরবর্তী প্রশ্ন দেখি আমরা, নেক্সট কোশ্চেনটা দেখি চলো। তো নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে, দেখো এই যে কেন্দ্রমুখী বল দ্বারা, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম প্রথম প্রশ্নে, কেন্দ্রমুখী বল, তো কেন্দ্রমুখী বলে কি হয় বলতো, কেন্দ্রমুখী বলে হচ্ছে আমাদের যে বল এবং হচ্ছে সরণটা কি হয়, স্পর্শক বরাবর, তো দুইটার মধ্যবর্তী কোণ কত হয়, 90 ডিগ্রি। তো বল এবং সরণের যে মধ্যবর্তী কোণটা সেটা হয়ে যায় কত, 90 ডিগ্রি। এজন্য কাজের মানটা কত হয়ে যায়, এফ এস cos 90 ডিগ্রি, তার মানে কত, 0 ডিগ্রি, ঠিক আছে। তো বৃত্তাকার পথে কেন্দ্রমুখী বল, বা তোমাকে বলতে পারতো বৃত্তাকার পথে, ঠিক আছে, বৃত্তাকার পথে, তো বৃত্তাকার পথ বা কেন্দ্রমুখী বল একই জিনিস হবে। তো বৃত্তাকার পথে মূলত কেন্দ্রমুখী বল যোগান দেয় কাজের জন্য, তো সেক্ষেত্রে কাজ কত হবে, 0 হবে, ঠিক আছে, মাথায় রাখবা। তো এখানে অ্যান্সার কত হবে, 0। পরবর্তী দেখো, 30 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোথায় উহার গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। তো এই প্রশ্নটা খুব সহজে করা যায়। তো আমরা ধরলাম যে x উচ্চতায় এটা হবে, তো x এটা সমান সমান লেখা যাবে h ডিভাইড বাই n প্লাস 1। তো এই যে n টাকে n হচ্ছে এই যে n দ্বিগুণ, কয় গুণ হবে, n এর মান হচ্ছে 2 গুণ, তাহলে h কত, টোটাল কতটুকু উচ্চতা, 30 মিটার থেকে সে পড়তেছে, তাহলে উপরে হচ্ছে 30 ডিভাইড কত গুণ হয়েছে, দ্বিগুণ হবে, তার মানে দেখো 2 প্লাস 1, তার মানে এখানে কত হবে, 10 মিটার। x এর মান কত হবে, ভূমি হতে 10 মিটার উচ্চতায়, এই নাম্বারটা। এবার পরবর্তী প্রশ্ন দেখো, সরল স্পন্দিত গতি সম্পন্ন একটি কণার গতির সমীকরণ তোমাকে দেওয়া আছে। তো পর্যায়কাল যদি 30 সেকেন্ড হয় এবং আদি সরণ যদি 0.05 হয়, তাহলে কণাটির আদি দশা কত, এইটা করতে তোমার ক্যালকুলেটর লাগবে, যেহেতু কোণ বের করতে বলছে, এগুলো আমরা হাতে করতে পারবো না, ক্যালকুলেটর লাগবে। আর চিন্তার কোনো কারণে, এখানে ক্যালকুলেটর আছে, ঠিক আছে। তো দেখো এখানে জাস্ট মাথায় রাখতে হবে আদি দশা। তো আদি দশা মানে কি বলতো, একদম প্রারম্ভিক অবস্থা, যেখানে সময়টা ছিল কি, সময়টা ছিল 0, সময়টা ছিল 0। এই আদি দশা বললে কি, টি এর মানটা তোমাকে 0 বসাইতে হবে, ঠিক আছে। তাহলে টি এর মান এখানে তুমি 0 বসাই দাও। দেখো আদিতে, আদিতে আদিতে আমরা কি লিখতে পারি, টি ইকুয়াল 0, তাহলে টি ইকুয়াল 0 হলে সরণ কত হবে, ওয়াই এর মানটা কত, 10 ইন্টু 10 ইন্টু সাইন 10, এটা হচ্ছে এ, কিন্তু সমীকরণটা কেমন থাকে জানো, ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস হচ্ছে ডেল। এখান থেকে অনেক কিছু মান তোমাকে বের করতে দিতে পারে। দেখো ওয়াই ইকুয়াল কত হচ্ছে 10 সাইন ওমেগা টি, তাহলে ওমেগার সাথে কি হবে, 0 হবে, যেহেতু টি ইকুয়াল 0, প্লাস দেখো ডেল, এই যে এটা হচ্ছে আদি দশা, ঠিক আছে। এখন আদিতে তোমাকে বলছে দেখো আদি সরণ কত, আদি সরণ 0 না, তাহলে টি ইকুয়াল 0 হলে সরণ কত হবে, এইটা ওয়াই এর মানটা আমি বসাবো। তো ওয়াই এর মানটা কত আসছে, 0.05, আর এখানে দেখো 10 গুণন হচ্ছে সাইন ডেল, তো এখানে ডেল এর মান তোমাকে বের করতে বলছে, তাহলে ডেল এর মান কত হবে বলতো, এখানে আমরা সাইন ডেল এটা সমান কি লিখতে পারি, সাইন ডেল এটা সমান কি লেখা যায়, 0.05 ভাগ হচ্ছে 10, ঠিক আছে। আবার ডেল এটা সমান কি লেখা যাবে, সাইন ইনভার্স 0.05 ডিভাইড বাই 10, ক্যালকুলেটর ইউজ করে মানটা বের করে ফেলতে হবে, ওকে। তো এটার উত্তর সম্ভবত এটা মনে হয় বি নাম্বারটা দেওয়া ছিল, বি অথবা এর মধ্যে একটা উত্তর হবে। তো এটা তুমি ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারবা, প্রসেসটা মনে রাখবা, ঠিক আছে।
ওকে, নেক্সট আসো, এটা পর্যায়বৃত্ত থেকে আসা প্রশ্ন। পর্যায়বৃত্ত পদ্ধতি থেকে আসা প্রশ্ন, পর্যায়বৃত্ত থেকে সমীকরণ রেটের প্রশ্নগুলো অনেক সময় দেয়, তো একটু বুঝাই দেয়, এখান থেকে আরো কিছু প্রশ্ন তোমাকে দিতে পারে। ঠিক আছে, আরো কিছু প্রশ্ন কি বলতে পারে, দেখো ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস হচ্ছে ডেল, এরকম সমীকরণ তোমাকে দেওয়া দিল। তো এখান থেকে বেশ কিছু প্রশ্ন দেয়, ওমেগা এটা সমান সমান লেখা যাচ্ছে 2 পাই বাই টি, 2 পাই বাই টি, তোমাকে এখানে পর্যায়কাল বের করতে বলতে পারে, টি ইকুয়াল টু হোয়াট, তো টি ইকুয়াল টু কত লেখা যায় বলতো, 2 পাই বাই ওমেগা। তো এই যে এটা অনেক সময় দেয়, আবার তোমাকে বলতে পারে ভি ম্যাক্স, ঠিক আছে, ভি ম্যাক্স এটা সমান কত লেখা যায়, ওমেগা ইন্টু এ। তো এই যে এ এর মানটা তুমি এখান থেকে পাবা, সাইনের সহগটা এ আর টি এর সহগটা কত ওমেগা, বের করে তোমাকে এই ধরনের প্রশ্নগুলো দিতে পারে। ঠিক আছে, এদিকে একটু খেয়াল রাখবা। তো পরবর্তীতে আসো, কোন ক্লাসরুমের শব্দের তীব্রতা তোমাকে দেওয়া আছে 10⁻⁻⁶ তরঙ্গ থেকে আসা প্রশ্ন, ওয়েবার পার মিটার ইনভার্স 2, শব্দের তীব্রতা লেভেল কত হবে, শব্দের তীব্রতা লেভেল ডেসিবেলে প্রকাশ করতে পারছে। তো শব্দের তীব্রতা লেভেলের একটা সূত্র আছে, ঠিক আছে, ডিরেক্ট সূত্র থেকে করে দেওয়া যায়। তোমাকে যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের আই, ঠিক আছে, কতটুকু তীব্র দেওয়া আছে এটা হচ্ছে আই, এবং একটা মান তোমাকে আগে সূত্র লিখে তারপর বলি। দেখো তীব্রতা লেভেলের সূত্রটা কি, বিটা এটা সমান আমরা প্রকাশ করি হচ্ছে 10 লগ, 10 লগ উপরে হবে যতটুকু তোমাকে দেওয়া আছে তীব্রতা ডিভাইড বাই একটা প্রাথমিক তীব্রতা আই নট, এর সাথে কম্পেয়ার করা হবে। ঠিক আছে, এর সাথে আই নট এর সাথে কম্পেয়ার করা হয়। তো এখানে প্রাথমিক যে প্রমাণ অবস্থায় সেটা কত, আই নট এর মান হচ্ছে 10⁻⁻12, 10⁻12 ওয়েবার পার মিটার ইনভার্স 2। ঠিক আছে, তো এটার সাথে কম্পেয়ার করা হবে, তো ভ্যালুগুলো বসাই দাও। তো দেখো 10 লগ আই এর মান কত এখানে দেওয়া আছে 10⁻⁶, নিচে কত 10⁻12। ওকে ওকে, চলো বসাই দেই 10 লগ, এখানে কত -12 উপরে চলে আসো, তাহলে কি পজিটিভ হবে, তাহলে 12 - 6 তার মানে কত 10⁻6 আসে, 6টা সামনে চলে আসবে, 10 গুণন 6, আর এখানে দেখো লগ 10, লগ 10 এর মান কত আমরা জানি 1, তার মানে এখানে কত হলো 160 ডেসিবেল, 160 ডেসিবেল। ঠিক আছে, 160 ডেসিবেল কোথায় আছে, আচ্ছা এখানে তোমার অপশনটা না, এখানে প্রশ্নটা ভুল ছিল, ব্ল্যাঙ্ক ছিল। ঠিক আছে, এটা প্রশ্নটা ব্ল্যাঙ্ক হবে, এটা উত্তর হবে হচ্ছে 160, উত্তর হবে কত, অ্যান্সার হবে হচ্ছে 160 ডেসিবেল, 160। এই আমি তো ভুল করলাম নাকি, এই shit, আমি তো ভুল করে ফেলছি, 160 কেন হবে, খালি 60 হবে। ঠিক আছে, উল্টা পাল্টা করে ফেললাম গো, সরি সরি, আমি ভুল করে ফেলছি, মিস্টেক হয়ে গেল, মাই মিস্টেক। দেখো অনেকক্ষণ ধরে ভিডিও রেকর্ড করতে করতে দেখো এটা কত হলো 60 ডেসিবেল, এটা হবে 60 ডেসিবেল, বি নাম্বারটা। ওকে, সরি মিস্টেক হয়ে গেছে। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন আমরা যাই। তো পরবর্তী প্রশ্নে আমরা যাব, দেখো পরবর্তী প্রশ্ন দেখো, পানির তৈধবিন্দুর ভিত্তিতে তোমাকে বলছে স্টিম বিন্দু তাপমাত্রা, পানির তৈধবিন্দুটা কি হিসাব করা হয়, ক্যালভিনে না, বলতো ক্যালভিন স্কেলে পানির স্টিম বিন্দু বা বাষ্প বিন্দু কত হবে। ঠিক আছে, এই যে এই কথাটা উল্লেখ থাকে, তুমি জানবা কি, তোমাকে ক্যালভিন স্কেলে বের করতে বলছে, কি করছে, ক্যালভিন স্কেলে তোমাকে বের করতে বলছে। তো স্টিম পয়েন্ট মানে কি আমরা জানি 100°C না, তো এই যে সেলসিয়াস থেকে ক্যালভিনে কিভাবে প্রকাশ করা হবে, তো আমরা ক্যালভিনের সমান কি জানি, যে 273 তুমি যদি যোগ করে দাও সেলসিয়াসের সাথে, তাহলে কিন্তু ক্যালভিনে প্রকাশ হয়ে যাবে। তো দেখো 273 যোগ হচ্ছে 100, তার মানে কত আমি পাচ্ছি, কত 373, তো এটা 1.5 হবে, এটা 0.5 ক্যালভিন। ঠিক আছে, তো পানির ত্রৈধবিন্দু ভিত্তিতে স্টিম বিন্দু তাপমাত্রা মানে হচ্ছে ক্যালভিন স্কেল, মূলত কতটুকু তাপমাত্রা ওইটা প্রকাশ করতে বলছে। ওকে 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 ওকে, আচ্ছা ক্লাসটা কেমন লাগছে একটু জানাও, ঠিক আছে তোমরা। আচ্ছা দেখো, এবার 20 ওয়াটের একটি বাল্বকে 220 ভোল্ট লাইনে সংযুক্ত করা হলে এর মধ্য দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে। আচ্ছা দেখো তো কি কি দেওয়া আছে ভাইয়া তোমাকে এখানে, কত ওয়াটের, 40 ওয়াটের, ওয়াট মানে কি ক্ষমতা, পাওয়ার তোমাকে দেওয়া আছে, কত ভোল্ট লাইনের মধ্যে দিয়ে, বিভব কত 220 ভোল্ট তোমাকে দেওয়া আছে, তাহলে কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হবে। দেখো বিভবের আমাদের পাওয়ারের অনেকগুলো সূত্র আছে, তার মধ্যে প্রধান সূত্র পি, এটা সম্বন্ধে আমরা কি জানি, ভি ইন্টু আই। তো তোমাকে পাওয়ারের ম্যাথ যখন দিবে তখন তুমি দেখবা কি কি দেওয়া আছে আর কি বের করতে হবে। তোমাকে পি দেওয়া আছে, ভি দেওয়া আছে, আই বের করতে হবে। তো এদের মধ্যে সম্পর্কের সূত্র কোনটা, পি ইকুয়াল ভি আই, আই এর মান যেহেতু বের করতে বলছে, তো আমরা আই এটা সমান কি লিখতে পারি, পি বাই ভি। তাহলে দেখো পাওয়ার কত দেওয়া আছে, পাওয়ার তোমাকে দেওয়া আছে 40 ওয়াট, তাহলে 40 ডিভাইড বাই ভাই তোমাকে কত আছে 220। তোমরা ভাগ করার সময় 40 এর শূন্য শূন্য কাটবো, তাহলে কি থাকলো বলতো 4 ডিভাইড বাই 22। তো আমি তো 4 কে ভাগ করতে পারবো না, আমি কি লিখবো বলতো, এখানে 40 আমি লিখবো, তাহলে 40 এর এখানে আগে দশমিক শূন্য চলে আসবে, শূন্য দশমিক চলে আসবে, তাহলে এটাকে ভাগ করলে কি দুইবার দিয়ে যাবে বলতো, যদি নিচে 20 হইতো তাহলে 20 হইলে আমি কিন্তু 2 দিয়ে ভাগ করতে পারতাম, 20 গুণন 2 মানে কত 40, যেহেতু হচ্ছে না তার মানে কি 20 2 এর থেকে একটু কম হবে, তার মানে 1.8 বা এরকম সামথিং। দেখো 2 এর থেকে কম কোথায় আছে, এই যে একটা উত্তরে বি নাম্বার অপশনটাই আছে, তাহলে এটাই কিন্তু এই যে 18 এটাই হবে। ঠিক আছে, 0.18 এটাই হবে। তো এইভাবে এই প্রশ্নগুলো আমরা সলভ করতে পারি হ্যান্ড ক্যালকুলেশন। ঠিক আছে, আচ্ছা এটা গেল। নেক্সট আসি হচ্ছে আমরা
দেখো পানি ও কাচের প্রতিসরাঙ্ক যথাক্রমে এত দেওয়া আছে 1.3 1.50 হলে কাচে আলোর বেগটা কত, পানিতে আলোর বেগ তোমাকে দেওয়া আছে। তো এই যে আমাদের একটা জিনিস জ্যামিতিক আলোক বিজ্ঞান, সেটা হচ্ছে দেখো মাধ্যমটা, ঠিক আছে, মাধ্যমটা যখন হচ্ছে হালকা, মাধ্যমটা যখন হালকা, এটা হচ্ছে হালকা মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম। তো মাধ্যম হালকা থেকে যখন ঘনর দিকে আসে তখন কিন্তু আলোর বেগটা কি হয়ে যায়, কমে যায়। ঘনতে আসলে কি হয় বলতো, আলোর বেগটা কমে যায়। এবং ঘন মাধ্যমে তোমার প্রতিসরাঙ্কটা কি হয় বলতো, প্রতিসরাঙ্কটা কিন্তু একের থেকে বেশি হবে, একের থেকে বেশি হবে। তাহলে দেখো এখানে হালকা মাধ্যম বাতাস যদি বলি, বাতাস বায়ুতে ইউ এর মানটা কত থাকে 1, বা প্রতিসরাঙ্কের মানটা কত, মিউ এর মানটা 1 থাকে। তাহলে দেখো তো যখন প্রতিসরাঙ্ক বাড়তেছে তখন বেগের মানটা কি কমে যাচ্ছে না? তাহলে আমরা বলতে পারি দুইটা কি পরস্পর ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এখানে মিউ এর মানটা অবশ্যই কি বেগের ব্যস্তানুপাতিক, মানে মিউ এর মান বাড়লে আলোর বেগটা কিন্তু বেড়ে কমে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা দেখো এখানে লিখতে পারি মিউ অফ এ কি কি দেওয়া আছে এখানে, পানি ও কাচ, ঠিক আছে, পানি ও কাচ। তো আমরা পানিকে ওয়াটার ডাব্লু দ্বারা প্রকাশ করব। কার বের করতে বলছে, কাচের কথা, কাচে আলোর বেগ কত, তাই না? তাহলে কাচে আগে লিখি, দেখো মিউ অফ জি, আচ্ছা বেগ বের করতে বলছে, তাহলে আমরা এখানে আগে দেখো মিউ অফ এ পানিতে প্রতিসরাঙ্ক ডিভাইড বাই মিউ অফ জি। আমরা কি বললাম যে ব্যস্তানুপাতিক সম্পর্ক না, বেগের সাথে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, যেখানে প্রতিসরাঙ্ক বেশি, মাধ্যমটা ঘন, তাহলে সেখানে বেগটা কমে যাচ্ছে, তাহলে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এখানে এ থাকলে এখানে কি ভি অফ জি হবে। এই যে গ্লাসে বেগ ডিভাইড বাই নিচে কি হবে আমাদের ওয়াটার, এই যে ডাব্লু ওয়াটার, ঠিক আছে। তোমাকে কি বের করতে বলছে ভাইয়া, তোমাকে গ্লাসে বা কাচে কতটুকু বেগ আছে আলো সেটা বের করতে বলছে। দেখো এখানে আমরা বের করে ফেলি, ভি অফ জি এটা সমান কত, এই যে মিউ ডাব্লু ডিভাইড বাই হচ্ছে মিউ জি গুণ দেখো এখানে কত হচ্ছে ভি ডাব্লু, তো বসায় দাও। তাহলে মিউ ডাব্লু কত, ওয়াটারে কতটুকু আছে দেখো 1.33 প্রতিসরাঙ্ক ডিভাইড বাই 1.50 গুণ হচ্ছে কত দেখো তো এখানে 2.28 গুণ হচ্ছে 10⁸, এই মানটা দেওয়া আছে। তো এই যে এই অপশনটা দেখো সবগুলোই কাছাকাছি না, 2 পয়েন্ট সামথিং। এই যে দশমিক পরে যে মানগুলো আছে এগুলো যদি খুবই কাছাকাছি থাকে তো এটা হ্যান্ড ক্যালকুলেশন ভাই তোমার জন্য টাফ হয়ে যাবে। তো এগুলো আমাদের ক্যালকুলেটর ইউজ করতে হবে, ঠিক আছে, না চাইলেও করতে হবে। তুমি যদি এখানে ক্যালকুলেশন করতে যাও তোমার মানটা 2 পয়েন্ট সামথিং আমরা বের করতে হবে। দেখো এই যে 1.5 আছে, ঠিক আছে, তো 1.5 কে 2.2, তো আমি যদি এখানে 2 দিয়ে দিই তাহলে কি হচ্ছে বলো তো, 3 হয়ে যাচ্ছে না, বেশি হবে, তাহলে একের থেকে একটু বেশি হবে। তো দেখো এখানে আমরা যদি এক দেখো 15 গুণন 15 করলে কত হয় 225, তাহলে এখানে 225 সামথিং আমরা পাচ্ছি। তাহলে এই যে 1.5 গুণ করলে এটা আমাদের পাবো, তাহলে 1.5 আমি পালাম। তাহলে এখান থেকে একটু বেশি আসবে অবশ্য, যেহেতু 2.8 আছে তাহলে একটু সামথিং বেশি, তো আমি এখানে 1 বা 2 এরকম ধরতে পারি। তো এইটার সাথে গুণ করে দাও, তুমি এখন কি করবা 1.3 এর সাথে 1.5 গুণ করে দাও, 13 আর 15 গুণ করবা, 13 আর 15 গুণ করলে দেখবা যে 19 দশমিক সামথিং, তাহলে আমরা 2 পয়েন্ট সামথিং পাবো, 2 পয়েন্ট সামথিং পাবো। তো এটাও তোমার যে 2 পয়েন্ট সামথিং ইন্টু 10⁸ হবে। তাহলে আমি সর্বোচ্চ গেস করতে পারবো যে 2 পয়েন্ট সামথিং ইন্টু 2⁸ আসতে পারে। এবং যদি ক্যালকুলেটর না থাকতো অপশনগুলো ওভাবেই থাকতো, অপশনগুলো ওভাবেই থাকতো। কিন্তু দুঃখের বিষয় সেটা হচ্ছে কি অপশনগুলো খুবই কাছাকাছি। দেখো 2 পয়েন্টের পরে কত আসবে এক্সাক্ট ভাবে বের করতে হলে অনেক সময় লাগবে, বাট এখানে চিন্তার কোনো কারণ নাই। তুমি এখানে কি করতে পারবা, ক্যালকুলেশন বা ক্যালকুলেটর তুমি ইউজ করতে পারবা। তো ক্যালকুলেটর ইউজ করে তুমি অ্যান্সারটা ইজিলি বের করতে পারবা, ঠিক আছে। তো এইভাবে বের করে ফেলবা। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন আসো। আর কিছু প্রশ্ন আছে নাকি দেখি, থাকার তো কথা। দেখো এই যে পি টাইপ অর্ধপরিবাহী তৈরির ক্ষেত্রে বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে কি মেশানো হয়? তো পি টাইপের ক্ষেত্রে আমরা কি করি, পি টাইপের ক্ষেত্রে ত্রিযোজী, পি টাইপের ক্ষেত্রে আমরা ত্রিযোজী যুক্ত অ্যাড করি। আর এন টাইপের ক্ষেত্রে আমরা পঞ্চযোজী হিসাব করি, ঠিক আছে, পঞ্চযোজী এটা যুক্ত করি। তো ত্রিযোজীর মধ্যে আমরা কি পাবো, গ্যালিয়াম, অ্যালুমিনিয়াম, বোরন, ঠিক আছে। আর বাকি সবগুলাই মূলত আমাদের কি বলে এন টাইপ বা পঞ্চযোজীর ক্ষেত্রে, ঠিক আছে। যেমন হচ্ছে আমরা হচ্ছে আর্সেনিক পাবো, এখানে তোমার হচ্ছে ফসফরাস আছে, ঠিক আছে, যে ফসফরাস আছে, বিসমাথ আছে, তারপর হচ্ছে নাইট্রোজেন, এগুলো আমরা কি পাবো বলতো, এগুলো হচ্ছে আমরা আর্সেনিক আছে, এগুলো পঞ্চযোজী, এগুলো হচ্ছে এন টাইপ। আর ত্রিযোজীর ক্ষেত্রে গ্যালিয়াম, অ্যালুমিনিয়াম এবং বোরন, এগুলো আমরা মাথায় রাখবো মুখস্থ। এখান থেকে এই যে ভাই এই টাইপটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটাও কিন্তু রিপিটেড টাইপ, এগুলো থেকে বিগত বছর প্রশ্ন আসছে। সো বুঝতেই পারছো যে বিগত বছর টাইপগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে। তো আমাদের স্লাইডটা কিন্তু শেষ। তো আশা করি ক্লাসটা কেমন লাগছে ভাই একটু জানাবা, এটাই তোমাদের কাছে চাওয়া, কারণ তোমাদের ইন্সপিরেশনে কিন্তু আমরা পরবর্তী ক্লাসগুলো নেওয়ার সাহস পাবো। ওকে, তো ভালো থাকো সবাই, ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবা, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবা, বা শেয়ার করে সেভ করে রাখতে পারো যদি পরবর্তীতে দেখতে চাও। ওকে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ।